এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে 15 কোটি টাকা দেওয়া হবে। চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে? আরো অপরন্ত সুযোগ সুবিধা আছে, যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা, নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে লাইট হাউসের বাতিটা ঠিকঠাক মতো জ্বলছে কিনা, কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন, ব্যাস এতটুকুই। আপনাকে আর কিছুই করতে হবে না, সারাদিন শুধু পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্করতম একটি কাজ, কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝখানে স্থাপন করা হয়, আর এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেসব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়াবহ যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের মধ্যে উপচে পড়ে, এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরো কি কি বিপদ এখানে উৎপেতে থাকে তা একটু পরে জানতে পারবেন। এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝে কেন স্থাপন করা হয়েছে, এর কাজেই বা কি, আর কেন এই লাইট হাউসের উপর সবসময় নজর রাখতে হয়, কেন এই লাইট কখনো বন্ধ করা যায় না। রহস্যময় এই লাইট হাউসের সম্পর্কে জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনের ইতিহাসে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, না ছিল কোনো যানবাহন বা আকাশপথ, তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। এই সময় ক্যাম্পেট মারিয়াস নামক একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দেওয়ার জন্য বেশ বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের মাঝখানে গুটগুটে অন্ধকার রাতে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন, আর ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে তার নিচে খুব সহজে ফাটল ধরে যায়, আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আগে থেকে জাহাজের নাবিকদেরকে সাবধান করতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমিকে একত্র করা হয় তবু প্রশান্ত মহাসাগরের আয়তন বেশিই থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করতো, তখন সমুদ্রের নিচে থাকা কোনো কিছুর সঙ্গেই তাদের কোনো ধারণা থাকতো না, এমনকি সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সে সময় পথ নির্দেশনার জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনাতে সাহায্য করতে পারত। মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ তারার দিকে নির্ভর করে চলতে হতো, আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরো দু একটা উড়কো ঝামেলা এসে জড়ো হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। সেদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়, পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে, আর আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। তখন সকাল হয়, তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মধ্যে তারা হারিয়ে গেছে, আর তাদের কাছে খাওয়ার জন্য কোনো কিছুই ছিল না। তখন না ছিল পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারা বিশাল সমুদ্রের মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে তীরের দেখা পায়। এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু করা হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সে সময় সেখানে শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য সে সময় সবচাইতে বড় সমস্যা তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়ে প্রবেশ করতে হতো। আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব সহজে পাথরগুলোর সাথে জাহাজের ধাক্কা লাগতো, আর এর ফলে কখনো কখনো ওই জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সমস্যার সম্মুখীন হতো জাহাজগুলো। তাই দিন দিন এই রাজ্যের বাণিজ্যিক জাহাজগুলো কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়তে থাকে। টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ে সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সস্টাসাস অফ সিনিটাসের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন, আর দুজন মিলে তখন একটা আইডিয়া বের করে পানির উপরে তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে, সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকে সাবধান করবে। সেই পরিকল্পনা অনুযায়ী সস্টাসাস কাজ শুরু করে দেয়। কিন্তু তখনই তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর হিসেবে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘর উচ্চতা ছিল 384 ফুট। এটা পুরোটা বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথার উপর দিয়ে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সবসময় তেল
আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর সপ্তম আশ্চর্য প্রতীক হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্য এটা বিখ্যাত নয়, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন। মূলত সে সময়ের আলোর রশ্মি ও তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে, যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা নাবিকদের পথ দেখাতে পারে। সেই সময়টাতে যখন এই বাতিঘর বা লাইট হাউস নির্মাণের খবর ছড়িয়ে পড়ে, তখন নাবিকরা জন্য এক স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন আর আলেকজান্দ্রিয়া আসার পথে তাদের কোনো ভুল হবে না, আর পাথরের সাথে আঘাত খেয়ে জাহাজ ভেঙে যাবে না। এভাবেই বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথমে এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্য তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন বাড়তে থাকলো, তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে, এগুলোর সাথে জাহাজ কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে যেগুলোতে খুব সহজে জাহাজের ধাক্কা লাগতে পারে, সেসব জায়গাগুলোতেও তখন বাতিঘর বা লাইট হাউস তৈরি করা শুরু হয়। যদিও প্রথম দিকে লাইট হাউসের সবসময় আগুন জ্বালানো হতো, কিন্তু এটা ততটাই ভালো আইডিয়া ছিল না, কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো। তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহার করা হয়েছিল। আগুনের আলোর রশ্মিটা খুব বেশি দূর যেতে পারতো না, আর ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্ব। লাইট হাউস গুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্বের ব্যবহার শুরু হয়, কিন্তু তারপরেও এই আলো খুব বেশি দূর যেতে পারতো না। এর কারণ হলো লেন্সগুলোকে বাল্বের পিছনে লাগানো হতো। তখন সেই সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেন, যদি লেন্সকে সামনে বসানো হয় তাহলে আলো আরো বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু সেই লেন্সগুলো তো বেশ সমস্যা ছিল, কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা। আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী প্রেসনেন তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন। তার বানানো এই লেন্সের মধ্য দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটা পয়েন্টে মিলিত হতো, যার ফলে আলো খুব সহজে একটি নির্দিষ্ট পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসেই প্রেসনেলের সেই লেন্স ব্যবহার করা হতো। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছে, কারণে এখনো সমুদ্র বুকের জাহাজগুলো খুব নিরাপদে যাতায়াত করতে পারে। ঠিক লাইট হাউসের এই ভয়ঙ্কর দিকগুলো জানার পর আপনার বুকের ডুকডুকানি আরো বেড়ে গিয়েছে। হ্যাঁ, আর এই কারণেই কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরও নির্জন এই লাইট হাউসে কেউ থাকতে চায় না, কারণ ভয়ঙ্কর ও নির্জনতার ভিতর কেউ কখনো নিজেকে হারাতে চায় না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। ধন্যবাদ।